ঢাকা সেনানিবাসের ভেতরে অস্বাভাবিক নীরবতা, এটি কি কেবল কাকতালীয় নাকি বড় কোনো পরিবর্তনের আগাম ইঙ্গিত? গভীর রাতের নিস্তব্ধতায় যখন রাজধানীর বেশিরভাগ মানুষ ঘুমে আচ্ছন্ন, তখন সামরিক করিডোরে যেন অদৃশ্যভাবে সাজানো হচ্ছে এক জটিল ক্ষমতার সমীকরণ। সাম্প্রতিক ঘটনার প্রবাহ ঘিরে নানা প্রশ্ন, সন্দেহ এবং গুঞ্জন তৈরি হয়েছে, যা দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্ষমতার ভারসাম্যে এক সূক্ষ্ম কিন্তু গভীর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিছক প্রশাসনিক রদবদল নয় বলে ধারণা করা হচ্ছে, বরং এটি হতে পারে একটি পরিকল্পিত পুনর্গঠন, যার লক্ষ্য সামরিক বাহিনীর ভেতরের নতুন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। গোপন সূত্রগুলো বলছে, গত কয়েকদিনে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কিছু শাখায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। লজিস্টিক, ইন্টেলিজেন্স এবং অপারেশনাল ইউনিটের দায়িত্বে থাকা কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই পরিবর্তনকে অনেকেই দেখছেন রুটিন বদলি হিসেবে নয়, বরং একটি সুপরিকল্পিত পুনর্বিন্যাস হিসেবে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করে এই পরিবর্তন? রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন এর পেছনে রয়েছে দীর্ঘদিনের অবিশ্বাস এবং ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার কৌশল। ওয়াকারুজ্জামান একসময় অন্তর্বর্তীকালীন সরকারের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তার অতীত সম্পর্ক এবং সিদ্ধান্তগুলো বর্তমান রাজনৈতিক নেতৃত্বের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। বিশেষ করে শেখ হাসিনার আমলে তার নিয়োগ এবং পরবর্তী কিছু পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের দাবি, এই সময়ের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বর্তমান সরকারের দৃষ্টিতে আস্থার সংকট তৈরি করেছে। এর মধ্যে রয়েছে বিতর্কিত কিছু ঘটনার তদন্ত, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং রাজনৈতিক সংযোগের বিষয়গুলো। অন্যদিকে সরকার পক্ষের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনীকে আরো পেশাদার ও নিরপেক্ষ কাঠামোতে ফিরিয়ে আনা। তারা মনে করছেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবের কারণে বাহিনীর ভেতরে যে বিভাজন তৈরি হয়েছে সেটি দূর করা এখন জরুরি, আর সেই লক্ষ্যেই এই পরিবর্তনগুলো আনা হচ্ছে। তবে পরিস্থিতির আরেকটি দিক রয়েছে। সেনানিবাসের ভেতরে সাধারণ সৈনিক এবং জুনিয়র কর্মকর্তাদের মধ্যে নেতৃত্ব নিয়ে অসন্তোষ বাড়ছিল বলে জানা গেছে। তাদের একটি অংশ মনে করেন, বাহিনীর মূল কাজের চেয়ে রাজনৈতিক বিষয়গুলোতে বেশি মনোযোগ দেওয়া হয়েছে। এই অসন্তোষই কি এখন বড় কোনো পরিবর্তনের পথ তৈরি করেছে? প্রশ্নটি এখন আলোচনার কেন্দ্রে। মিডিয়ার ভূমিকা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। এত বড় পরিবর্তনের ইঙ্গিত থাকা সত্ত্বেও মূলধারার গণমাধ্যমে উল্লেখযোগ্য কোনো প্রতিবেদন না আসায় অনেকেই বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। কেউ কেউ বলছেন এটি হতে পারে চাপ বা আত্মনিয়ন্ত্রণের ফল, আবার অন্যদের মতে নিশ্চিত তথ্যের অভাবেই মিডিয়া সতর্ক অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা পরিস্থিতির দিকে নজর রাখছেন। তাদের মতে আঞ্চলিক ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের সামরিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের সময়ে সেনাবাহিনীর অভ্যন্তরীণ ঐক্য সরকারকে আরো সংবেদনশীল করে তুলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পরবর্তী পদক্ষেপ কি? ওয়াকারুজ্জামান কি তার অবস্থান ধরে রাখতে পারবেন, নাকি তাকে সরিয়ে নতুন নেতৃত্ব আনা হবে? আর যদি পরিবর্তন আসে, তবে সেই নেতৃত্ব কেমন হবে? পরিস্থিতি যেদিকেই যাক, একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সময় পার হচ্ছে। আগামী কয়েকদিন হয়তো এই রহস্যের অনেকটাই উন্মোচন করবে। ক্ষমতার এই নীরব লড়াই শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেটি এখন দেখার অপেক্ষা। তেলবাহী ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধে সিলেটে আটকা 1.5 সহস্রাধিক যাত্রী। চট্টগ্রাম থেকে সিলেটগামী 951 ভিটি ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মনতলায় লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রেন চলাচল বন্ধ হয়ে সিলেটের রেলওয়ে স্টেশনে আটকা পড়েছেন 1.5 সহস্রাধিক যাত্রী। বুধবার রাত 9টার দিকে হবিগঞ্জের মাধবপুরী উপজেলার মনতলা লোকাল স্টেশন অতিক্রম করার সময় লাইনচ্যুত হয়। এতে করে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা রুটে চলাচল করা সব ট্রেন আটকে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। স্টেশনগুলো প্রারম্ভিক স্টেশনে পৌঁছা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে যাওয়া আন্তঃনগরী উদয়ন এক্সপ্রেস ও ঢাকাগামী উপবন এক্সপ্রেস রাত 11:30টায় সিলেট থেকে ছাড়েনি। সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বাংলা নিউজকে এই তথ্য বলেন। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে যাওয়া আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও ঢাকাগামী উপবন এক্সপ্রেসের 1.5 সহস্রাধিক যাত্রী আটকা পড়েছেন।
তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে। রেলওয়ে আখাউড়া জংশনের লোকো ইনচার্জ নজরুল ইসলাম জানান, রাত 9:15টার দিকে আমরা খবর পেয়েছি দুর্ঘটনা কবলিত তেলবাহী আফ ট্রেনটি উদ্ধারে আখাউড়া ও ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে 951 ভিডিও ট্রেনটি দুর্ঘটনা কবলিত হওয়ার পর স্থানীয় লোকজন ওয়াগন থেকে তেল সংগ্রহের হিড়িকে পড়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, 2021 সালে 14 ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে আসা তেলবাহী 4টি ওয়াগন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় লাইনচ্যুত হয়। এরও আগে ওই বছরের 5 ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে পেঞ্চুগঞ্জে মাইজগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে তেলবাহী রেলের বগি লাইনচ্যুত হলে 10টি বগির মধ্যে 4টি বগি দুমড়ে মুচড়ে যায়। সিলেটের পেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় 800 মিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় 1,60,000 লিটার তেল পড়ে যায়। প্রায় 28 ঘন্টা সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ ছিল। 2026 সালের মার্চে এসে এই রুটে আবারও তেলবাহী ওয়াগন লাইনচ্যুতের ঘটনা ঘটে। আর দুর্ঘটনাটি এমন সময় ঘটেছে যখন সারা দেশে তেল সংকট দেখা দিয়েছে। জ্বালানি তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের মহাসড়ক অবরোধ। ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল না পেয়ে 2 দফায় সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ। এতে ঢাকা পঞ্চগড় মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। পড়েন ওই পথের সাধারণ যাত্রীরা। বুধবার সন্ধ্যা 6টার পর সদর উপজেলার ভুল্লি এলাকায় প্রথম দফায় সড়কের টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ভুল্লির একটি ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন চালকরা। তবে ডিপো থেকে তেল পৌঁছায় বিকেল 5টার পর। এরপরও তেল বিক্রি না করার ঘোষণা দিলে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, সকাল থেকে অপেক্ষার পরও তেল না পেয়ে ক্ষুব্ধ চালক ও স্থানীয়রা সড়ক অবরোধে নামেন। প্রায় 2 ঘন্টা অবরোধের ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তাই সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত তেল বিক্রির সময় নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তারা তেল সরবরাহ বন্ধ রাখেন, যা থেকে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এর কিছুক্ষণ পরই ঠাকুরগাঁও শহরের চৌধুরী পাম্পের সামনে আবারও তেলের দাবিতে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। এই সময় মোটর শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে কয়েক দফায় হাতাহাতির ঘটনাও ঘটে। পরবর্তী সময় পুলিশ এসে অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী বলেন, বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করেছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এই ঘটনায় কেউ উস্কানি দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। লিবিয়া থেকে দেশে ফিরলেন 175 বাংলাদেশি। লিবিয়া থেকে দেশে ফিরেছেন 175 জন বাংলাদেশি। বুধবার বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রত্যাবাসিতদের মধ্যে 113 জন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার এবং 62 জন বেনগাজির গানফৌদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। এছাড়া তাদের মধ্যে 14 জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। জানা গেছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগ সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ার অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে পথ খরচ, কিছু খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে।